চিকেন স্নেকে সৈন্য সমাবেশ হচ্ছে এবং নানান রকম বর্ডার গার্ড সমস্ত রেডি করা হচ্ছে। ওখানে রাফাল উঠছে, ড্রোন উঠছে। এতদিন আপনারা কানে নেননি, আমায় যেভাবেই হোক আপনারা দেখে দিয়েছেন। এখন আপনাদের মিডিয়ার কানে জল ঢুকেছে, যদিও তাদের দোষ নেই, তাদের দোষ পুরোপুরি দেবো না, কারণ গভর্নমেন্ট লেভেল থেকে কোন রকম এতে উচ্চবাচ্য করা হয়নি, কনফার্মেশন ছিল না, ফলে তারাই বা বলবে কি করে। ইন্ডিয়া গভর্নমেন্ট যদি কনফার্ম করতো তবে তো বলতো। আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট কনফার্ম করেছে, আজকে আমাদের এখানে বেরিয়েছে চিকেন থেকে সুরক্ষায় জোর পারস্পরিক সমন্বয়। আনন্দবাজারে বেরিয়েছে, বাঁদিকে দেখুন, ডান দিকে আপনার চিকেন স্টেকের ছবি সহ কোন কোন জায়গায় এইগুলো সৈন্যগুলোকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে এবং ড্রোন ফোন ওড়ানো হচ্ছে। আমি খবরটা একটু পড়ছি, আপনারা একটুখানি শুনুন মন দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খবরের আপনার গভীরতা কতটা এবং তার ব্যাপকতা কতটা। কারণ যে 7 কর্মদিবস করে দেওয়া হয়েছিল, তার সঙ্গে কিন্তু এই খবরের কিন্তু লিঙ্ক ওতপ্রোতভাবে জড়িত। আমি খবরটা আগে পড়ি। সাম্প্রতিক আবহে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত রাখতে জোর দেওয়া হলো বিভিন্ন বাহিনীর পারস্পরিক বোঝাপড়ায়। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে শনিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে একটি বৈঠকে বিভিন্ন বাহিনীর বৈঠকের সমন্বয় মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে। উত্তরবঙ্গ এবং সিকিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর 33 কোরের এক শীর্ষ আধিকারিকের কথায় 33 কোরের নাম কিন্তু তাই বহুদিন ধরে বলছে। শীর্ষকর্তার কথায় বিভিন্ন বাহিনীর মধ্যে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান প্রদানের স্বার্থে নিয়মিতভাবে এই ধরনের বৈঠক হয়। তবে চিকেন স্নেকের গুরুত্বকে অক্ষত রাখতে প্রত্যেক বাহিনী নিজের মতো করে কাজ করলো। এবার সমন্বয় বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মহলের কথায় নিয়মিত বৈঠক হলো বর্তমান পরিস্থিতিতে এই বৈঠকের বাড়তি গুরুত্ব রয়েছে। কারণ বাড়তি গুরুত্ব এই কারণ রয়েছে, কি করা হচ্ছে সেটা হচ্ছে বাড়তি গুরুত্ব। যেটা যুদ্ধ পরিস্থিতিতে যেগুলো করা হয় সেইগুলো করা হচ্ছে। বাকি খবরটুকু পড়ছে। শনিবার বৈঠকে সেনা, বায়ুসেনা, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি ইন্দো তিব্বত ব্যাটালিয়ন ফোর্স, আইটিবিপি, পুলিশ ফোর্স, ইন্দো ব্যাটালিয়ন পুলিশ ফোর্স, আচ্ছা, কর্তারা উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ, রেল পুলিশের প্রতিনিধিরাও। ডাকা হয়েছিল বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত সংস্থাকে। সূত্রের খবর, উত্তর দিনাজপুর থেকে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি পর্যন্ত বিস্তৃত 22.5 কিলোমিটার দীর্ঘ চিকেন স্নেক এবং উত্তর দিনাজপুর থেকে কোচবিহার পর্যন্ত বিস্তৃত কয়েকশো কিলোমিটারের শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। সীমান্তের ওপারে লালমনিরহাট এলাকায় বাংলাদেশ এয়ারবেসে চীনের বিমান ওঠানামার খবর ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির কাছে এসেছে। আবার দিল্লি বিস্ফোরণের অভিযুক্তদের সঙ্গে যোগ থাকার সন্দেহে আইএনএ শিলিগুড়ি করিডোর এলাকার এক যুবককে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তদন্তের পরে তাকে সন্দেহের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে। তবে এলাকাটি এখনো গোয়েন্দাদের নজরে রয়েছে। এই পরিস্থিতিতে এবার শুনুন, এই পরিস্থিতিতে সীমান্তে বাছাই করা বিএসএফ চৌকিতে একজন করে অতিরিক্ত কমান্ডিং অফিসার একজন করে অতিরিক্ত অফিসারদের পাঠানো হচ্ছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর সীমান্ত চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। স্ট্র্যাটেজিক গুরুত্ব অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপন করে জওয়ানদের সংখ্যা বাড়িয়ে চৌকি এবং ক্যাম্পগুলির মধ্যে সমন্বয় রাখা হচ্ছে। চৌকি হচ্ছে আপনার একটা হচ্ছে ক্যাম্প হচ্ছে গিয়ে যত স্কুল বাড়ি আছে না, এখন তো আমাদের সব ছুটি পড়ে গেছে, সব পরীক্ষা হয়ে গেছে, সব ছুটি পড়ে গেছে। স্কুল বাড়িগুলোকে দখল করা হয়েছে, হসপিটাল গুলোকে আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে এবং আর চৌকি যেগুলো আছে, যেগুলো বর্ডার পোস্ট যেগুলো আছে, সেগুলোকে সমন্বয় রাখা, তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এই কাজের নজরদারিতে বিএসএফ এর পাশে থাকছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং সেনাও। কাঁটাতারবিহীন অঞ্চলে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের ব্যবস্থা মসৃণ রাখার গুরুত্ব আরোপ করা হয়েছে। যেটাই বলছিলেন যে সমস্ত রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এতদিন ধরে আমি যেটা বলে আসছিলাম। জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুরের প্রতিটি সীমান্ত থেকে বাকি সীমান্তে যাওয়ার রাস্তার পরিকাঠামো
একদম ঠিকঠাক করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্থানীয় সাংসদ, প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। এই যে স্থানীয়, এই যে এমএলএ, তারপর আপনার পুরসভার যে পুরপিতা আছে, তাদের সঙ্গে আলোচনা করে স্থানীয় স্কুল যেগুলো আছে, তারপরে হাসপাতাল যেগুলো আছে, নার্সিংহোম যেগুলো আছে, সেগুলো সেখানকার রোগী অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র ব্যবস্থা করা, এবং তাদের প্রপার ট্রিটমেন্টে যেন কোনো অসুবিধা না হয়, গোলাগুলি চললে যাতে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। ওখানে সমস্ত হসপিটাল গুলো দখল নিয়ে নিচ্ছে মিলিটারি ডাক্তাররা। এখন এই যে স্কুল, সেখানে যে আপনার একটা সেনা এ করা হচ্ছে, ক্যাম্প করা হচ্ছে, কেন? একটা একটা সেনা তো ওখানে রয়েছে, সারা আস্তানা আবার করা হচ্ছে কেন? আস্তানা করা হচ্ছে এই কারণে যে যখন সেনা শর্ট পড়বে, তখন এখান থেকে ধরুন একটা সেনা ঢুকলো, খালি হলো, আস্তানা থেকে আরো কিছু সেনা গেল, গিয়ে ওখানে আবার দাঁড়ালো, আবার ওরা এগুলো, আবার পেছন দিয়ে আরো গেল, এই করতে হবে। আবার আহত হতে পারে, তাই চিকিৎসা করতে হবে দ্রুত, যার জন্য রোড ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলা হয়েছে। আমি যেটা বলেছিলাম, পুরো সীমান্ত জুড়ে ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলা হয়েছে, গাড়ি নিয়ে পুরোটা আপনার যাওয়া যাবে। এটা হচ্ছে আপনার ও 7 দিন, একটা সিনেমা বেরিয়েছিল আমাদের এখানে, ও 7 দিন, অনিল কাপুরের। তা ও 7 দিনের মতো কর্মদিবস তো শেষ হয়ে আসছে, কর্মদিবস যত শেষ হয়ে আসছে তত এখানে চরম উত্তেজনা বাড়ছে। আমি শুনছি নাকি ওই আসাম কি বলতে পাকিস্তান থেকে নাকি রাইফেল টাইফেল সব আনা হয়েছে। আরে ড্রোন যখন করবে 2220 কিলোমিটার স্পিডে করবে, রাইফেলের তাক করতে করতে তো ড্রোন উড়িয়ে দেবে। রাইফেল দিয়ে কি আর যুদ্ধ হয় আজকের দিনে? আজকের দিনে যুদ্ধ হয় টেকনোলজি দিয়ে, সুইচ টিপে যুদ্ধ হয়। সেই যুদ্ধে ওই গোদা রাইফেল আর স্নাইপার আর ও কিছুই কাজ করবে না, স্নাইপারকেও মেরে দেবে আর রাইফেলধারীকেও মেরে দেবে। তো যাই, আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে মঙ্গলবার ভোর রাতে উলফা আই এর মেজর জেনারেল অরুণ উদয় দাহেরা, একে আসামের জঙ্গল থেকে আমার সিকিউরিটি ফোর্স একে অ্যারেস্ট করেছে। এই উলফা আইয়ের একজন টপ লিডার ছিল, এবং তারপরে সে স্বীকার করেছে বাংলাদেশের সঙ্গে তার যোগ, বাংলাদেশ সীমান্ত কোথা থেকে তাদের অস্ত্র আসে সেই সমস্ত জায়গাও সে দেখিয়ে দিয়েছে। ফলে সেই জায়গাগুলোকে সিকিউর করা হয়েছে। কালকে আমি যে খবরটা করেছিলাম, এই জামায়াত সমস্ত, কাল না পরশু দিনকে জামায়াত বলেছে যে তারা কার্নেজ করে দেবে, গণহত্যা করবে যদি গণভোট হয়। তারপরে তার এই খবরটা আমার বেরোনোর পর তারা গতকালকে 4টে কাগজের অফিসে গিয়েছে, ইত্তেফাক, সমকাল, যুগান্তর এবং ডেইলি স্টার। এই 4টে কাগজে গিয়ে তাদের সম্পাদকদের সঙ্গে মিট করে তাদের বোঝানো হয়েছে যে এই সমস্ত খবর ভুয়ো এবং ভিত্তিহীন, এগুলো সমস্ত বলা হয়েছে। তারপরে এবার সম্পাদকরা কি করবে, সে সম্পাদকদের ব্যাপার। আচ্ছা, কমনওয়েলথের যিনি মাথা মানে এই লিড করছেন, তিনি গতকালকে ব্রিটেন, কানাডা, ইন্ডিয়া, তুর্কি, ইউরোপিয়ান ইউনিয়ন, সৌদি আরব, এদের সঙ্গে সবার সঙ্গে একটা 5 তারা হোটেলে একটা মিট করেছেন। মিট করে তাদের মধ্যে কথা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রণয় ভার্মা, আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রদূত আছেন, প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। সব থেকে উল্লেখযোগ্যভাবে ট্রেসি জেকবসন, তিনি অনুপস্থিত দেশে থাকলেও তার হয়ে কেউ একজন ওখানে উপস্থিত বৈঠক হয়, কিন্তু তিনি উপস্থিত হননি। ফলে এখানে একটা প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে যে আমেরিকা হয়তো কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে। আর এটা আরো পাকা হচ্ছে, আগামীকাল পরশু পল কাপুর আমাদের দেশে আসছেন। আগে ঠিক ছিল পল কাপুর বাংলাদেশ হয়ে, ভারত হয়ে পাকিস্তান যাবেন। এখন শোনা যাচ্ছে আগে ভারতে আসবেন, তারপর বাংলাদেশ হয়ে, তারপর তিনি পাকিস্তান যাবেন, তিনি বেরিয়ে যাবেন। তিনিও সামগ্রিক পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করবেন, এবং কমনওয়েলথের রয়েছে শীর্ষকর্তা রয়েছে, তার সঙ্গেও তার একটা আলোচনা হবে। আজকে আমাদের ভুটানের প্রধানমন্ত্রী আজকে ফিরে যাচ্ছেন। 2টো মৌ স্বাক্ষর করার জন্য ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন, এটা তো মানা খুব মুশকিল দাদা।
ভুটানের যে কোনো মন্ত্রী বা যে কোনো সচিব এসে ওই দুটো মৌ স্বাক্ষর করে দিয়ে চলে যেত। আসলে মৌ স্বাক্ষর যেটা হচ্ছে সেটা হচ্ছে সামনের দিকে একটা ফেস অফ দ্য ফ্যান। এখন পেছনে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের সতর্ক বাহিনী, কারণ সতর্ক বাণী, যেহেতু 7 কর্মদিবস শেষ হচ্ছে, এদিকে সেনাবাহিনী তোড়জোড় করছে, স্কুল ফাঁকা হচ্ছে, হসপিটাল ফাঁকা হচ্ছে, ক্যাম্প বাড়ানো হচ্ছে, প্রত্যেকটা ক্যাম্পে একটা করে মানে কমান্ডিং অফিসার যাদের নেতৃত্বে আর কি থাকে, আর কমান্ডিং অফিসার যা বলবে কমান্ড তাই শুনবে। একদম কমান্ডিং অফিসারের নেতৃত্বেই কিন্তু সমস্ত কিছু হয়। এটা আপনাদের দেশের সেনাবাহিনীও এটা জানে। আমাদের 26 অক্টোবরের ওই ল্যাজমোটা ছিল না, আসিফ মামুন, সজীব ভুঁইয়া, আমি বলেছিলাম তিনি দুবাই যাচ্ছেন। প্রকাশ পেয়েছে তিনি দুবাইতে দুটো মোবাইল শোরুম কিনেছেন, সম্ভবত 23 কোটি টাকা দিয়ে দুটো মোবাইল শোরুম কিনেছেন। ওখানে গিয়ে কাজকর্ম করে খাবেন টাবেন এই সমস্ত বলা হচ্ছে। আর একটা জিনিস বলা হচ্ছে, আর একটা বড় ঢপবাজি করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে আপনাদের। সেটা হচ্ছে হাসিনাকে প্রত্যার্পণ চেয়ে চিঠি দেওয়া হয়েছে ভারতবর্ষকে। ভারতবর্ষে কোনো চিঠি পিঠি দেওয়া হয়নি আজ পর্যন্ত। সকাল পর্যন্ত খবর নিয়ে বলছি, ভারতবর্ষ এমন কোনো চিঠি পায়নি। আর একটা জিনিস আপনারা খেয়াল করুন, সেদিনকে এই চিঠি দেওয়ার কথা বলে, সেদিনকে ছিল কি সরি সেদিনকে ছিল কি শুক্রবার, আপনার ছুটির দিন। আবার ওই দিনকেই ভোরবেলা ভূমিকম্প হয়েছে। তাহলে ভূমিকম্পে যখন দেশ যখন একেবারে মানে বিপর্যস্ত, তখন দেশের সমস্ত সমস্যা ছেড়ে শেখ হাসিনাকে ফেরানোর এক্সট্রাডিশন চিঠি দেবে, আর সেই চিঠি বলবে বা ভারতবর্ষ বলবে আমি পাইনি। আগে তো প্রাপ্তি স্বীকার করেছিল, এখন তো প্রাপ্তি স্বীকার করবে তো হ্যাঁ চিঠিটা পেয়েছি, চিঠির উত্তর দিল কি দিল না তো পরের কথা। এই যে ঝপবাজিগুলো আপনাদের সঙ্গে করা হচ্ছে না, এগুলো পুরো একদম আপনাদের বোকা বানানোর খেলা চলছে। এই বোকা বানানোর খেলা থেকে আপনারা বেরিয়ে আসুন। এই সরকারের কিছু নেই, হাড় মাংস গলে গলে পড়ে যাচ্ছে। এখন চারদিক দিয়ে বলেছিলেন, চারদিক দিয়ে এখন ঘেরাটোপে পড়ে গেছে, কিন্তু কেল্লাদার যারা আছে না, তারা খিল বন্ধ করে দিয়ে কেল্লা বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, এগুলো চাটকে পড়েছে। বিএনপি যেতে দেবে না, জামাত যেতে দেবে না, এনসিপি যেতে দেবে না, আর বিরোধী পারলে আওয়ামী লীগ দিয়ে ধরতে পারে তারা তো পিটিয়ে লাশ করে দেবে। ফলে এখন আপনাদের এই যে উপদেষ্টা প্রধান যিনি আছেন মোহাম্মদ ইউনূস, তিনি খুব বিকায়দায় পড়ে গেছেন। আর এখন কয়েকটা দিন হয়তো বাকি আছে, তারপর যে কোনো দিন আপনার টপাটপ পড়তে শুরু করবে। তখন দেখবো যে ওই পাকিস্তান থেকে আসা রাইফেল দিয়ে কটা ড্রোন শিকার করতে পারেন আপনারা। পাখি শিকার করা যাবে, ড্রোন তো শিকার করা যাবে না। আর মিসাইল হলে সে তো আলাদা বন্দোবস্তই হয়ে যাবে। তো আমি একদিন ধরে যেটা চিল্লিয়ে যাচ্ছিলাম, এখন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ফলে এবার আপনারা আশ্বস্ত হতে পারেন যে আমি পূর্বে যা বলেছিলাম, এখন যেগুলো ঘটছে সেগুলো আগে বলেছিলাম বলে আপনারা বিশ্বাস করতে পারেননি। এখন ঘটছে যেগুলো আপনার চোখের সামনে ঘটছে, সেগুলো এখন আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। মূলত লক্ষ্য তো একটাই, সেটা হলো অবৈধ দখলদার এই ফ্যাসিস্ট ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করা, অর্থাৎ স্টেপ ডাউন ইউনূস। মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় এই সংগঠনটি জন্ম হয়েছে বা সৃষ্টি হয়েছে। সরকারের দখলদার সরকারের ফ্যাসিস্ট ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এই পার্টির এই এনসিপির সভাপতি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এবং তারাই এই দলটি করে। তো তাদের কথার ভিতর দিয়ে তো এইগুলোর খুব একটা গুরুত্ব আমরা দেই না, জনগণের কাছেও এর কোনো গুরুত্ব নাই। কারণ গুরুত্বহীন যে তারা হয়ে পড়েছে, তাদের কর্মকাণ্ডের ভিতর দিয়েই দেশের মানুষের তাদের প্রতি অশ্রদ্ধা এবং তাদের প্রতি যে বিশ্বাসের যে জায়গাটি ছিল সেটা পুরোপুরি তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। এটা হলো বাস্তবতা। আর তারা বলছেন কি
তারা যতদিন আছে, মানে যার সৃষ্টি হলো না, জন্ম হয়ে তার পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগেই তারা আওয়ামী লীগের ভয়ে তারা থাকবে না, মানে তারা বলতে চাচ্ছে যে আমরা যতদিন আছি ততদিন আওয়ামী লীগ আসতে পারবে না। তার মানে তারা থাকতে পারতেছে না, থাকতে পারবে না। জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা অথবা তাদের কোনো অস্তিত্ব একটি সময় খুব বেশি নয়, অতি শীঘ্রই তারা হারিয়ে যাবে, এই ভয়ে তারা কম্পমান। এটা কিন্তু তারা তাদের কথার মধ্য দিয়ে বলার চেষ্টা করে। আর হুমকি ধমকি দেয়, ভয় দেখায়, মব সন্ত্রাস করে, মব সন্ত্রাসীদের সাথে এবং পেশাগত ভাবেই যারা সন্ত্রাসী এবং যারা ধর্ম নিয়ে রাজনীতি করে এবং সাম্প্রদায়িক রাজনীতি করে, এ ধরনের শক্তির সাথে হাতে হাত মিলিয়েই তো অবৈধ দখলদার ইউনূস রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছে। জবরদস্তিমূলক, বেআইনি, অসাংবিধানিক ভাবেই তারা এখনো টিকে আছে। তো তাদের অস্তিত্ব যে থাকবে না, আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন দিনে দিনে বাড়ছে এবং আওয়ামী লীগের প্রতি আস্থার জায়গাটা তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের আস্থার পুরোটাই নির্ভর করছে, পুরোটাই পিছনে না, আমি বলবো এটা সামনে কে, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি, বারবার জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী। তো তার প্রতি মানুষের আস্থার উপর ভিত্তি করেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। একসি ঘোষণা করার পরে এটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক, সেটার প্রতি ব্যাপক সমর্থন পাওয়া গিয়েছে, জনগণের নৈতিক সমর্থন আছে, সেটা প্রকাশিত হয়েছে। এবং সেই লকডাউন শুধু ঢাকা লকডাউন না, এটা সারা দেশব্যাপী লকডাউনে পরিণত হয়েছে। তো এটা ছিল অবশ্যই জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন, এটা সফল কর্মসূচি এবং দেশবাসীকে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সবাইকেই আমরা অভিনন্দন জানিয়েছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা ছিল প্রথম রাজনৈতিক একটি কর্মসূচি, যে কর্মসূচির সাথে সকল পর্যায়ের মানুষের ব্যাপক অংশগ্রহণ সমর্থন ছিল। তার পরবর্তী পর্যায়ে মানে আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা কে আইসিটি আদালতে, তথাকথিত অসাংবিধানিক আইসিটি আদালতের বিচারের মানে রায়ের দিন এবং তার আগের দিন 2 দিন আমরা শাটডাউন কর্মসূচি দেশব্যাপী দেশবাসীর কাছে আমরা পালনের আহ্বান জানিয়েছিলাম। সেক্ষেত্রে দেশবাসী কিন্তু সমর্থন দিয়েছে, তারা অংশগ্রহণ করেছে। এক্ষেত্রে তাদের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষদের উপরে, পেশাজীবীদের উপরে, মেহনতি মানুষদের উপর আক্রমণ করেছে, গ্রেপ্তার করেছে, ভয় দেখিয়েছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এটা খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এবং এগুলো ব্যবহার করা একটি অসাংবিধানিক সরকারের অসাংবিধানিক স্বরাষ্ট্র উপদেষ্টা, এগুলো যে অন্যায়, জনগণের উপরে প্রেসার করা, ভয় দেখানো, অত্যাচার করা, গ্রেপ্তার করা, বেআইনি, এই সবগুলোই তো অন্যায়। এই অন্যায় কার্যক্রমের সফলতার কথা উনি বলেছেন। তার ভিতর দিয়ে উনি বলতে চেয়েছেন আওয়ামী লীগের শাটডাউনটা অতটা হয়নি, এটা ওনার কথা। এবং উনি যে কাজগুলো করেছেন সম্পূর্ণ বেআইনি এবং এটা উনি বলতে পারেন না, ওটা ওনার দায়িত্ব না, এটা ওনার দায়িত্বের ভিতরে পড়ে না। এই কথাগুলো কিন্তু উনি নিজেও বোঝেন না। প্রায়শই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু মানে হাস্য রসের সৃষ্টি করে, মিডিয়ার মাধ্যমে দেশবাসী দেখে আমরাও এগুলো প্রত্যক্ষ করি। তো সবকিছু মিলিয়ে আমরা বলবো আমাদের কর্মসূচির প্রতি দেশরত্ন শেখ হাসিনাকে যে সর্বোচ্চ শাস্তি প্রদান তথা করেছে আইসিটির আদালত, রাজাকার এবং দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর প্ল্যান করে, এটা এক ধরনের বিচারের রায় ঘোষণার আগেই বিচারের রায় ঘোষিত হয়েছিল, প্ল্যান করেছিল, সেটাই ঘটেছে। দেশবাসী জানে, সারা দুনিয়া জানে এটা কি রায় হবে, সেই রায় তারা করেছে, ঘোষণা দিয়েছে। এই রায়কে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই রায়কে এবং এই আদালতকে আন্তর্জাতিকভাবে সেটা এমনকি জাতিসংঘ থেকে আরম্ভ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন
এমনকি হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করে সবাই কিন্তু প্রত্যাখ্যান করেছে, এবং এটা এই ধরনের মৃত্যুদণ্ড দিতে পারে না সারা দুনিয়াতে, এটা গ্রহণযোগ্য নয়। আর বঙ্গবন্ধুগণ দেশরত্ন শেখ হাসিনার মতো মানুষকে এই রায় দেওয়া মানেই হলো এই ইউনূস সরকারের প্রতিহিংসা এবং বিদ্বেষ এবং বাংলাদেশের ভিতরে একটা অনাসৃষ্টি করা, এটা হলো তাদের টার্গেট, অর্থাৎ বাংলাদেশের ক্ষতি সাধন করা, দেশের ঐক্যকে বিনষ্ট করা। তো নতুন কর্মসূচি নিয়ে কি ভাবছেন আপনারা? আমরা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থায় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনাকে এই রায় ঘোষণার ভিতর দিয়ে কিছুই এই ইউনূস সরকার, এই দাবেদার সরকার করতে পারবে না, পারার মতো এদের সক্ষমতা নাই, ম্যান্ডেট নাই। সুতরাং এই ম্যান্ডেটবিহীন এবং অন্যায়ভাবে প্রতিহিংসাপূর্ণ যে রায় দিয়েছে, রায়ের প্রতি ঘৃণা প্রকাশ কিন্তু মানুষ করেছে। আমরা এখন জনগণের সমর্থনের উপর ভিত্তি করে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, শান্তিপ্রিয় অহিংস আন্দোলনে আমরা বিশ্বাস করি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। জন্ম থেকেই আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক অধিকার এবং আন্দোলনের ভিতর দিয়ে শোষণ এবং শোষকের বিরুদ্ধে, উপনিবেশবাদী শাসকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেই বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীনতাকামী দল আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জনস্বার্থে, বাংলাদেশের কল্যাণে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সবসময় আমরা বলে আসছি, গত 15 মাসে দখলদার ইউনূস সরকার যে অন্যায় অবিচার করছে, এই অন্যায় অবিচার থেকে মুক্তির পথ হলো একটা, এই দখলদার অনির্বাচিত অসাংবিধানিক সরকারকে বিদায় করা। যত দ্রুত বিদায় করা যাবে তত দেশের মঙ্গল এবং দেশের শান্তি, সম্প্রীতি, আইনের শাসন এবং সাংবিধানিক শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার সবকিছু একজন মানুষের, একজন লোভী মানুষের কর্মসূচি চায় সবাই। সেই কর্মসূচিটাকে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে, আমাদেরকে দেখেন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মতো জনপ্রিয় এবং এখনো সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে দলের আওয়ামী লীগকে ঘিরে প্রায় 50% মতো মানুষের সমর্থন আওয়ামী লীগের এখন আছে, সেই দলকে নির্বাচন করতে দেওয়া হবে না, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই দলকে নিবন্ধন থেকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। তার মানে কি, আওয়ামী লীগের সমস্ত ডান, হাত, পা, ডানা সব কেটে নিঃশেষ করে আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। একটি দখলদার সরকার একটা নির্বাচন করতে চায়, ওই নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবে না। আরো অনেকগুলো, বিশেষ করে আরো কয়েকটা বড় রাজনৈতিক দল, তাদেরকেও আমরা শুনেছি, জাতীয় পার্টির মতো পার্টিও যারা সংসদের বিরোধী দলের দায়িত্ব পালন করেছে, একসময় তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সেই দলকেও নির্বাচন করতে দেওয়া হবে না। এমনকি ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল আছে, অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দল আছে, তাদেরকে নির্বাচন করতে দিবে না। এরকম একটা প্রশ্ন, মানে এ ধরনের একটা নির্বাচন, নাটকীয় নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, জনগণের অংশগ্রহণ যেখানে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেখানে হবে না, অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে হবে না, আওয়ামী লীগ সহ বৃহৎ জনগোষ্ঠী যে নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারবে না, সেই নির্বাচন তো নির্বাচন না, সেটা হলো প্রশ্নবিদ্ধ নির্বাচন। সেই নির্বাচনে প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না। সেটা একটি খণ্ডিত একটি সরকারের কাছে এক ধরনের নাটকীয়তার ভিতর দিয়ে এই অবৈধ দখলদার সরকার ওই ধর্মান্ধ এবং সন্ত্রাসী এই রাষ্ট্র ক্ষমতায় এর বিপক্ষে বাংলাদেশের মানুষের জনমত তৈরি হচ্ছে। আমরা ইতিমধ্যেই আমরা কর্মসূচি যেগুলো পালন করার পরে আমরা আলোচনা করতেছি আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, এমনকি আওয়ামী লীগের
যে বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে উপজেলা পর্যায়ের তৃণমূলের আমরা মত বিনিময় করতেছি বিভিন্ন ভাবে, এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা উনিও যোগাযোগ করতেছেন, তৃণমূল সবাই পরামর্শ নিচ্ছে, এবং আমরা অচিরেই আমরা কর্মসূচি ঘোষণা করব, এবং যে কর্মসূচি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে আবার আমরা ঘুরে দাঁড়াতে চাই, সেজন্য আমরা একটু সবাইকে ইনভলভ করে আমরা কর্মসূচি ঘোষণা করব, এবং আমরা আশা করতেছি আগামীকালকে আমরা যতদূর সম্ভব আমরা গুছিয়ে এনেছি, বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, যারা সংসদ সদস্য আছে তাদের সাথেও আমরা মত বিনিময় করেছি, যারা কারাগারে আছে তাদের সাথে তো অতটা সম্ভব হয়নি, যারা দেশের ভিতরে আত্মগোপনে আছে, দেশের বাইরে আছে, তাদের সাথেও আমাদের আলোচনা চলছে। আমরা আশা করতেছি আগামীকালকে আমরা একটা ধারাবাহিক কর্মসূচি আমরা দিতে সক্ষম হব। আপনি জানেন আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, আমরা হঠাৎ করেই তো রাজনৈতিক কোনো কর্মসূচি, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা যায় না, তার আগে মতামত নিতে হয়, তার আগে বিভিন্ন পরামর্শ নিতে হয়, এবং সেই পরামর্শগুলো আমরা নিয়েছি। অনেকে ভাবতে পারে যে আওয়ামী লীগ 17-18 তারিখের লকডাউন কর্মসূচির পরে আর কোনো কথা নেই, এটা যেমন কিছু লোকে বলে, এটা বলবে, আবার অনেকে বলে যে আওয়ামী লীগের এখনই কর্মসূচি দেওয়া উচিত, এটাও আছে, আবার অনেকে বলে আরেকটু সময় নিয়ে দেওয়া উচিত। 3 ধরনের মতামত আছে, তিনটাকে মিলিয়ে তো আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে, সেজন্য আমরা আগাচ্ছি, এবং আমরা আশা করতেছি আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কর্মসূচির শুভ সূচনা করব, এবং কর্মসূচির লক্ষ্য তো একটাই, আমরা দেখেছি যে কর্মসূচির লক্ষ্য একটাই, এবং মনে হচ্ছে আগামীকালকে আপনার কথা মনে হচ্ছে আগামীকালকে আপনার কর্মসূচি ঘোষণা করবেন, এবং লম্বা কর্মসূচি থাকবে। কোন একটা আইডিয়া দেওয়া যায়, ধারণা দেওয়া যায় কি ধরনের কর্মসূচি? মূলত লক্ষ্য তো একটাই, সেটা হলো অবৈধ দখলদার এই ফ্যাসিস্ট ইউনূস সরকারকে পদত্যাগকে বাধ্য করা, অর্থাৎ স্টেপ ডাউন ইউনূস, স্টেপ ডাউন ইউনূস, এটাই আমাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি তারা এর মাঝে সুপ্রিম কোর্টের মাধ্যমে পাশ করিয়ে নিয়েছে যেটা, যে তত্ত্বাবধায়ক সরকার এই ইলেকশনে না, পরবর্তী ইলেকশনে তত্ত্বাবধায়ক সরকার আসবে, মানে হচ্ছে ইউনূস সরকারের অধীনে ইলেকশনটা হবে, যে এটা কিন্তু বিএনপিও চায়। এখন শোনেন, অনেকে অনেক কারণে চায়, আবার অনেকে চায় না, এরও কতগুলো যৌক্তিক কারণ আছে। আর আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা মনে করি বৃহত্তর জনগণের অংশ হিসাবে, আমরা দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দল হিসাবে একজন দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতকারী হিসাবে ইতিমধ্যেই এই দখলদার ইউনূস সরকার নিজেকে প্রতিষ্ঠা করেছে। সুতরাং গতকালকে উনি বলেছেন, একজন বলেছেন যে জিয়া হচ্ছে স্বাধীনতার ঘোষক, অন্য কেউ না, অন্য কেউ না, মানেটাই হলো উনি পক্ষপাতে নিজেকে জড়াচ্ছেন ইতিহাস বিকৃতকারী হিসাবে, এবং মুক্তিযুদ্ধের মূল যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে উনি বিশ্বাসঘাতকতা করছেন। উনি একজন বিশ্বাসঘাতক, উনি বাংলাদেশের মানুষের সাথেও বিশ্বাসঘাতকতা করছেন, ইতিহাস বিকৃতকারী। সুতরাং এই ধরনের বিতর্কিত মানুষের অধীনে কোন নির্বাচন, যে সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, এর প্রমাণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই রাখছেন। অতএব আমাদের কথা তো একটাই, আমাদের লক্ষ্য একটাই, আমরা মনে করি, দেশবাসী মনে করে, এই দখলদার সরকার কে যত দ্রুত আমরা পতন ঘটাতে পারবো গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, জনগণের গণজাগরণের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থান ঘটিয়ে যত দ্রুত এই দখলদার ইউনূস সরকারকে এবং তার দোসরদেরকে এবং তার ঠ্যাঙারে বাহিনী, যারা দেশে অশান্তি সৃষ্টি করে একটি দোজকে পরিণত করেছে আমাদের শান্তির বাংলাদেশকে, সেই জন্য আমাদের লক্ষ্য অবৈধ দখলদার ইউনূস সরকারকে অনতিবিলম্বে পদত্যাগে বাধ্য করা।
এখন যে ষড়যন্ত্রটা হচ্ছে, উনি ইতিহাস বিকৃতি শুরু করেছে, কোন পক্ষ নিয়েছে, উনি তো পক্ষ নিয়েইছেন। উনি যে পক্ষ নিয়েই উনি নিরপেক্ষ হিসাবে যে ভাবে নিজেকে প্রকাশ করতে চেয়েছিলেন শুরুতে, উনি কিন্তু প্রকাশিত হয়েছেন এখন ভিন্ন রূপে। সেই রূপটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে পরিষ্কার। উনি যুদ্ধ অপরাধী এবং ইতিহাস বিকৃতকারী, মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে উনি গ্রহণ করতে পারেনি। এটা যে দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা সব দলগুলা বলছে আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে না পারে। এমনকি নুরুর দলের সেক্রেটারি রাশেদ গতকালকে বলেছেন আওয়ামী লীগের কেউ যাতে স্বতন্ত্র হিসেবে ইলেকশন করতে না পারে। আজকে এনসিপি বলেছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ইলেকশনের সুযোগ করার চেষ্টা চলতেছে, এটা তারা কোনো অবস্থাতেই হতে দেবে না। ব্যাপারটা হলো কি, আমরা যে আমাদের দলের যে প্রাসঙ্গিকতা এবং আওয়ামী লীগের যে ব্যাপক জনসমর্থন আছে, এটাই হলো তাদের মূল কারণ, এটা হলো তাদের ভয়। এই ভয়ের কারণে তারা সবসময় দিনে দিবা স্বপ্ন দেখে, এরা ভয়ে থাকে, এরা ভয়ে কাঁপতে থাকে। আওয়ামী লীগের প্রতি তাদের ভয়টা হলো আওয়ামী লীগের জনপ্রিয়তার ভয়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পেলে, এবং এটা আওয়ামী লীগের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, বেআইনি ভাবে যেটা বন্ধ রেখেছে সেটাকে গায়ের জোরে তারা টিকিয়ে রাখতে চায়। এইগুলো হলো তাদের সকলের বক্তব্যের একটাই লক্ষ্য। কারণ সবাই জানে তাদের নিজেদের পায়ের তলায় তাদের অপকর্মে, দুষ্কর্মে এবং তাদের মুখোশ ইতিমধ্যেই মানুষের কাছে প্রকাশিত হয়েছে। সে কারণে তারা আওয়ামী লীগরে বাদ দেওয়ার জন্য, আওয়ামী লীগের বিচার করার জন্য, আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলার জন্য তার রায় দিয়েছে, ক্যাঙ্গারু কোর্ট করেছে। এগুলো তাদের একটাই লক্ষ্য, বাংলাদেশে ফ্যাসিস্টদের এবং লুটেরাদের, দুর্নীতিবাজদের এবং স্বাধীনতা বিরোধীদের, মুক্তিযুদ্ধের ইতিহাস বিরোধী শক্তিকে টিকিয়ে রাখা। অর্থাৎ পাকিস্তানি শুধু স্বাধীনতা বিরোধী না, আপনাদের এক সময়ের সহযোগী সংগঠন কয়েকটা, যেমন বাংলাদেশ জাসদ এবং গতকালকে বামপন্থীদের জোট, বাসদ, সিপিবি, এই দলগুলোর জোট, তারা বিবৃতি দিয়ে শেখ হাসিনার যে বিচার হয়েছে এর জন্য স্বস্তি প্রকাশ করেছে। তারা এগুলো সবকিছুকেই আমরা তারা আপনি দেখেন আজকে যেই আদালত রায় ঘোষণা করেছে, সেই আদালতেই কিন্তু উল্টিয়ে রায় দিয়ে দিবে। এটা তো আমরা দেখেছি। আমরা গত 54 বছরের ইতিহাস, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা দেখেছি এদেশের যত অন্যায় কাজ, আমরা বিভিন্ন এই 54 বছরে যখনই সামরিক জান্তারা, স্বৈরাচাররা যখনই ক্ষমতা দখল করেছে, সেটা কিন্তু বিচারকদের হাতেই সংবিধান সংশোধনী, কাটাছেঁড়া করা, বুদ্ধি বিবেচনা দিয়েছে। আমি নাম বলতে চাই না, এটা কিন্তু ঘটেছে। তার মানে এই নয় যে সকল রাজনৈতিক দলগুলো বিবৃতি দিয়েছে, স্বস্তি প্রকাশ করেছে, এটা তাদের মনের কথা না, এটা তাদেরকে বাধ্য করা হয়েছে। এটা এক ধরনের প্রেশার। এই প্রেশারে কারণে এরা বাধ্য হয়ে দিচ্ছে, তা নাহলে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, বিচারে তারা জামিন দেওয়া হচ্ছে না, অথবা তারা সাজা দিয়ে দিবে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে। বিভিন্ন কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এইগুলো ঘটনা, এটা জনগণের কথা না, এটা জনগণের বিশ্বাস করে না, জনগণ এটাকে মেনে নেয় না, এবং সেটা হলো গুরুত্বপূর্ণ। আর বিবৃতিজীবী কিছু মানুষ আমাদের দেশে আছে, বিবৃতিজীবী, এবং তথাকথিত রাজনীতিবিদের নামে নিজের পেশা, নিজের পকেট ভারীর রাজনীতি করা কিছু দল। এটা তো সাইনবোর্ড সর্বস্ব দল, রেজিস্ট্রেশন বিহীন দল, যার দলের সভাপতি আছে, সেক্রেটারি কে সভাপতি, এরকম দল আছে অনেক। এই ধরনের দলের বিবৃতিতে এটা গ্রহণযোগ্য ব্যাপার না, এটা ধর্তব্য। এটা নিয়ে বাংলাদেশের মানুষও ভাবে না, এবং বাংলাদেশের মানুষ এদের প্রতি কোনো আস্থাও নেই। সুতরাং ওইটাকে ওইভাবেই বিবেচনা করা উচিত। আমরা তো দেখেছি যে
জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন, কাদেরকে মানে সাইনবোর্ড সর্বস্ব পার্টি রাতের অন্ধকারে রাতারাতি তৈরি হয়েছে। তার মানে কি ওই দলগুলো তৎকালীন স্বৈর শাসক জিয়াউর রহমানকে সমর্থন করেছে দেখেছি আমরা, দেশবাসী দেখেছি, আমরা তো সেই ইতিহাস আমরা জানি। তো ওইগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বাউদ্দিন নাসিম, এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনার অনেক নেতা কর্মী, তারা যেমন কর্মসূচি চাচ্ছেন, কর্মসূচির সুনির্দিষ্ট উত্তর চাচ্ছেন, আরেকটা ব্যাপার অনেকে খুব সবসময় যেটা আসে, যেটা যেমন একজন লিখেছেন SM শুভ, বাড়ি ওনাকে একটু জিজ্ঞেস করেন 5 আগস্টের পরে 20 জন অসহায় কর্মীর খোঁজ নিয়েছেন কি না, এর প্রমাণ দিতে হবে। আওয়ামী লীগ এত বড় দল, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, যিনি আমাকে প্রশ্ন করেছেন উনি করেছেন ওনার ব্যাপার, কিন্তু আমি বলি এটা বলার কোনো ব্যাপার না। বিশাল দল, অসংখ্য মানুষ, 20 জন না, কতশো 20 জনের জন্য আমরা চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে, আমার দল তো লক্ষ হাজার মানুষের কাছে দলের পক্ষ থেকে আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা পাশে দাঁড়িয়েছেন। কারাগারের ছাত্রলীগের থেকে আরম্ভ করে অসহায় কর্মীদেরকে যাতে কিছু পিসিতে 2000 থেকে 5000 টাকা করে পাঠিয়েছেন আমাদের যে সকল অসহায় কর্মী, গরিব কর্মীদের, এরকমদের কাছে, ছাত্রলীগের আমাদের সেই তরুণ ভাইদের কাছে, যারা আমাদের আগামীর ভবিষ্যৎ, তাদেরকে গ্রেপ্তার করেছে শত শত, এগুলো করা হয়েছে। এগুলো আমরা দেখি, আমরা নিজেরাও করি, এবং অসংখ্য, এটা সংখ্যা দিয়ে আমি তাকে করছি। তবে হ্যাঁ, এটা সত্য, আমাদের যত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তার এত সংখ্যক নেতাকর্মী বিপদগ্রস্ত, এত শত শত লক্ষ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত, তাদের পাশে ওইভাবে আমরা পারিনি, এটা সত্য। প্রত্যাশা তারা যেভাবে করে আমাদের কর্মীরা, আমাদের সহযোদ্ধারা, আমাদের সহকর্মীরা, সেটা আমরা পূরণ করতে পারিনি। তাদের পাশে আরো বেশি দরকার, আমাদের উচিত আরো বেশি বেশি করে তাদের পাশে দাঁড়ানো। সেই চেষ্টাটা আমাদের আছে, সেই ভাবনা আমাদের আছে, আমরা চেষ্টা করি, প্রচেষ্টা চালিয়ে যাই, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা বিশ্বাস। একটা প্রশ্ন হচ্ছে, বিএনপির মতো কোনো কর্মসূচি দেওয়ার দরকার নেই, এই মাস ওই মাস এগুলো করে তৃণমূলের আর কোনো ক্ষতি করবেন না, পারলে শক্ত কর্মসূচি দেন। দেখুন, এটা তো রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক দলের একজন সদস্য, বলে তারা তাদের মতামত দিতেই পারে, আমি তাদের মতামতকে আমি সম্মান জানাই। তবে শক্ত দেব, নরম দেব না, শক্ত নরমের কিছু নেই। আন্দোলনের কর্মসূচি ধাপে ধাপে দিতে হয়, আন্দোলনের চড়াই উচ্চাই থাকে। 90-এর দশকে আপনারা দেখেছেন, 80-র দশকের আন্দোলন আপনারা করেছেন, আপনারা সাংবাদিকতা করেছেন, এই ভাইয়েরাও হয়তো অনেকে জানতে পারে, জানাই উচিত, আমি বলবো তাদেরকে জানা। উত্তাল আন্দোলনে গর্জে ওঠে ঢাকা সহ সারা দেশ, কিন্তু সরকারের তৎকালীন সামরিক সরকারের কিন্তু পতন ঘটেনি। মানুষ জেগে উঠেছে, মনে হচ্ছে কালকেই পতন ঘটবে, অথবা মনে হতো, আপনার মনে আছে, মনে হতো এই সপ্তাহে পরে আর টেকবে না। এরকম করতে করতে কিন্তু আমাদের প্রায় 8 বছর লেগেছে, প্রায় 1 দশকের কাছাকাছি সময় লেগেছে। এটা একটা অভিজ্ঞতা। তো ওইগুলো তো আন্দোলন একসময় তুঙ্গে ওঠে, আবার একটু ডাউন হয়, আবার জেগে ওঠে, এইভাবে দোলাচালের ভিতর দিয়ে একসময় জনগণের অংশগ্রহণ যখন ব্যাপক হয়, গণ অভ্যুত্থান ঘটে, জনগণের চাপে একটা সময় অবৈধ দখলদার সরকারের পতন ঘটে, পতন ঘটতে বাধ্য হয়। আমরা সেই পতনের পথ ধরেই আমরা আগাচ্ছি। এই যেমন এখন নির্বাচন নিয়ে যে গেম প্ল্যান করা হচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে অথবা আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে যারা নির্বাচন যে দখলদার ইউনূস সরকার করতে চাচ্ছে, এটা একটি পক্ষপাতমূলক, এটা অগণতান্ত্রিক। এই নির্বাচনে আওয়ামী লীগ, আমাদের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, আওয়ামী লীগ নির্বাচনী দল, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এটা কেমন কথা? এটা কোন গণতন্ত্রের ভাষায় আছে? এটা ফ্যাসিস্ট ইউনূসের গণতন্ত্র কি এরকমটা? এটা কি বাংলাদেশের মানুষ কি এটা চায়? না বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশগুলো যারা গণতান্ত্রিক
ধারাবাহিকতায় মূল স্পিরিটে বিশ্বাস করে, তারা চায়? নিশ্চয়ই চায় না। তারা মনে করে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে, সকলের অংশগ্রহণ করার অধিকার আছে। এই অধিকারকে যারা বঞ্চিত করতে চায় তারাই তো স্বৈরাচার, তারাই তো ফ্যাসিস্ট। এবং এই ফ্যাসিস্টদের বিপক্ষে আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে চাওয়া, এবং আমরা জনমতকে গড়ে তুলতে চাচ্ছি যে নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, যে নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্ব দিবে না, ওনাকে ওনার দল এবং ওনার নেতৃত্বে যে নির্বাচন হবে না, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাবে না, ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের ভোটাররা, লক্ষ কোটি ভোটাররা অন্য কাউকে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করে না, করার কোনো কারণ নেই। সুতরাং সেই নির্বাচন আওয়ামী লীগ আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেকেই দিচ্ছেন বিষয় করে জেলা, মহানগর, উপজেলা, বিভিন্ন যে সাংগঠনিক যে গ্রুপিং যেগুলা এখন আছে, এই গ্রুপিং গুলা নিরসনের কোন পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমরা সবসময়ের জন্য এই চেষ্টাটাই আমাদের আছে। আমরা এখন আমরা একটা কৌশল আমরা নিয়েছি, যেটা এইভাবে বলা ঠিক হবে কিনা, তবে আমরা জেলা, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে আমরা বর্ধিত সভা শুরু করব। ওইভাবে আমরা আমাদের কানেক্টিভিটিটাকে, সোশ্যাল কানেক্টিভিটিটাকে আমরা সাংগঠনিক স্ট্রাকচারের ভিতরে নিয়ে আসার আমরা কর্মসূচি নিয়েছি। আমরা শীঘ্রই এই নেটওয়ার্কটা গড়ে তুলতে পারলে আমাদের ভিতরের যে টুকটাক যে কিছু আছে সেগুলো দূর হবে, এবং দূর করাই এখন আমরা মনে করি আমাদের সবচেয়ে প্রথম দায়িত্ব। আর দায়িত্বশীল দল হিসাবে আমরা বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধ থাকলে, আমরা তো ঐক্যবদ্ধ আছি, আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ যে কোনো অপশক্তির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে, লড়াই করতে পারে এবং বিজয়ী হয়। এই ইতিহাস, অসংখ্য ইতিহাস ঐতিহ্য আছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠানে এসেছিলেন তানিয়া আহমেদ, তিনি আমাদেরকে বলেছেন এতদিন সরকার আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে মানুষকে। সরকার বলেছে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয় নাই, তার সাসপেন্ড করা হয়েছে কার্যক্রম, কিন্তু সন্ত্রাস দমন আইনে সাসপেন্ড করার কোনো বিধানই নাই, সাময়িক কিছু করার বিধান নেই। ওইখানে বিধানটাই হচ্ছে নিষিদ্ধ করা, যেটা কয়েকদিন আগে একজন বিদেশি মন্ত্রীর কাছে স্বীকার করেছেন প্রথমবারের মতো আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং ইলেকশন কমিশন তার নিবন্ধন বাতিল করেছে, অতএব আওয়ামী লীগের নির্বাচন করার কোন সুযোগ নেই। উনি তো এক এক সময় এক এক কথা বলে। আপনি লন্ডনে যে বলেছেন সাক্ষাৎকারে, উনি কি বলেছেন আপনাদের মনে আছে? তখন বলছে নিষিদ্ধ করা হয় নাই, কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, ইলেকশন করতে পারবে, এটাও বলেছে। উনি এক এক সময় এক এক কথা বলে। এখন এটা হলো এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, একজন দায়িত্বশীল জায়গায় সাংবিধানিক ভাবে একটা পদে বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে বসে উনি বেমালুম মিথ্যাচার, অসত্য কথা ধারাবাহিকভাবে আজকে একটা বলে, কালকে একটা বলে, তারপরের দিন আর একটা বলে। উনি অবশ্য একজন সিনিয়র মানুষ, ওনার অনেক বয়স হয়েছে, এ কারণে কি এগুলো মতিভ্রম হচ্ছে নাকি আমি বুঝতেছি না। এটা দেশবাসী বিবেচনা করবে। তবে তার একটা জিনিস মুখোশ উন্মোচিত হয়েছে, উনি সবসময় একটা নাটকীয়তার ভিতরে থাকে, এবং হাইপার টেনশনে যেমন থাকে, এবং নাটকীয় কথাবার্তা বলা, এবং উনি পুরনো কথাগুলো বেমালুম ভুলে যান এবং মনে করেন এইগুলো বলতে বলতেই মানুষের দৃষ্টিকে আর একদিকে ডাইভার্ট করা সম্ভব। আমি জানি না এটা কি কারণে উনি বলেন, এবং তবে ওনার কথার সাথে, সত্যতার সাথে, বাস্তবতার সাথে, সংবিধানের সাথে এবং জনগণের চাওয়া পাওয়ার সাথে, প্রত্যাশার সাথে কখনোই কোনো মিল নেই। সবসময় উল্টো স্রোতে চলা, এবং একটা মনে হচ্ছে উনি নিজেই অরাজকতা অথবা বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি করে আমাদের এই প্রিয় মাতৃভূমি
আমাদের শান্তির বাংলাদেশ, উন্নয়ন অগ্রগতির উন্নয়নশীল রাষ্ট্রের যে দেশটি দেশরত্ন শেখ হাসিনা তিল তিল করে গড়ে তুলেছিলেন, সেই দেশটাকে ধ্বংস করাই মনে হয় ওনার একমাত্র কাজ, একমাত্র দায়িত্ব। এবং এই দায়িত্ব পালনের জন্য উনি যতদিন পারবে ততদিন পর্যন্ত এই অপকর্মগুলো চালিয়ে যাবেন। ওই জন্যই আমরা বারবার বলি, আমরা দেখেছি অনেক বিবেচনা করে জনমত যাচাই করেছি, জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করছি প্রতিনিয়ত। সকলের একটাই কথা, এখন আমাদের এই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসররা। এদের হাত থেকে যত আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাসটা হচ্ছে আন্দোলনে আওয়ামী লীগ শ্রেণী পেশার মানুষকে সংযুক্ত করে বহুদিনের ইতিহাস। এটা সম্প্রতি প্রকৌশলী, শিক্ষক এবং সাংবাদিকদের একটা বিবৃতি আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে ইলেকশন আসলে যে পরিমাণ শিল্পীদের আমরা দেখতাম রিভলিউশন পেপারের জন্য ভিড় করতেন, আওয়ামী লীগ শিল্পীদের কিন্তু নামাতেই পারছে না। এটার কারণটা কি? দেখুন, আপনি শিল্পীদের উপরে দায় দিয়ে লাভ নেই। তারা তো তারাও কিন্তু নিপীড়িত, নির্যাতিত। তারা মিথ্যে মামলা, হামলার, গ্রেপ্তারে, মব ভায়োলেন্সের মানে মব সন্ত্রাসীদের দ্বারা ক্ষতিগ্রস্ত। মামলায় দেশে থেকে বিতাড়িত হয়ে বিদেশে অবস্থান করতেছেন, কারাগারের ভিতরে আছে। আমাদের যে কামাল পাশা চারুকলা ইনস্টিটিউশনের একজন পরিচিত, একটা বিখ্যাত নাম করা সাহিত্য শিল্পী, আর্টিস্ট, সে প্রগতিশীল আন্দোলনে ওই জামাত শিবির, বিশেষ করে গোলাম আজমের নাগরিকত্ব বাতিলের যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কামাল পাশা, তিনি শিল্পী সাহিত্যিক, এই অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি কোথায়? কারাগারে, বিনা মামলায়। তার মামলার পর মধ্যে কারাগারে। কারণটা কি? অপরাধটা কি? সে শিল্পী সাহিত্যে যোগাযোগ করতেছিল, কথাবার্তা করতেছিল। এরকম অনেক। কোথায় আমাদের উদিসি, কোথায় আমাদের আপনার সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা কোথায়? তাদের সবাইকে মামলা দেওয়া হয়েছে। নাট্যকর্মীরা, নাট্যকলার সাথে, নাট্য মঞ্চের সাথে, বিভিন্ন সিনেমা, কোথায় শিল্পী সাহিত্য, গায়ক, বিখ্যাত দেশাত্মবোধক গায়করাও তারা গান গাইতে পারে না, তারাও তাদের মতামত ব্যক্ত করতে পারে না। এটা কিন্তু আপনাদের বিরুদ্ধে আন্দোলনে ছিল উদিচি, আমাদের বিরুদ্ধে শহীদ মিনার কর্মসূচিগুলো উদিচি অংশ নিয়েছে। এবং উদিচি যেহেতু সিপিবির সাথে কানেক্টেড, সিপিবি তো বিবৃতি দিয়ে স্বস্তি প্রকাশ করেছে শেখ হাসিনার যে শাস্তি হয়েছে তা নিয়ে, এবং সরকারকে সতর্ক করেছে শাস্তি কার্যকরের জন্য যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। তার মানে এটাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নাই, এটাই এখন যে শাস্তি হয়েছে এই শাস্তিতে উদিসি কিন্তু সিপিপির অঙ্গ সংগঠন না, আমি এটা বলতে চাই। মানে উদিসি আন্দোলনে ছিল, উদিসি কমিউনিস্ট পার্টির লোকজনদের একটা প্রভাব আছে, কিন্তু উদিচিতে সব ধরনের প্রগতিশীল মানুষের, নাট্যকর্মী, শিল্পকলা, সাহিত্য, কবি, সাহিত্যিক, এদের অংশগ্রহণ আছে। এবং তারা বিরুদ্ধেও গান গেয়েছে, বিরুদ্ধেও তারা কাজ শুরু করেছে, এটা আমি জানি। সব কমিউনিস্ট পার্টি না। সাংবাদিকদের বিবৃতিতে আপনাদের আমলের শীর্ষ নেতা যারা ছিলেন, সাংবাদিকদের যারা বড় বড় পদে ছিলেন, ওই বিবৃতিতে তাদের স্বাক্ষর ছিল না, বয়সের কারণে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, মব ভায়োলেন্সে, মব সন্ত্রাসীরা আক্রমণ করবে। 80 বছর, 70 বছর, 85 বছরের, 87 বছরের আব্দুল লতিফ সিদ্দিকীর কত মানুষকে যখন গায়ে হাত তোলে, যেখানে বীর মুক্তিযোদ্ধা 75 বছরের কানু ভাইকে যখন জুতার মালা পরিয়ে দিয়ে তাকে 2 গালে থাপ্পড় মারা হয়, তো এগুলো দেখার পরে কোন এদেশে কোন সম্মানীয় বয়সী মানুষের, কোন বয়স সম্মানীয় গুরুত্বপূর্ণ পদের মানুষের কোন মর্যাদা আছে কি বাংলাদেশে এই ইউনূস শাসনের আমলে, দুঃশাসনের আমলে? বলুন আপনি। সেক্ষেত্রে ভয়তাঙ্ক যে ভয়ের সৃষ্টি করে, ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে, এটা ভয়টা উঠে যাক। এই মিথ্যে মামলা, মব সন্ত্রাস, জঙ্গিবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করা,
অস্ত্র নিয়ে, বেআইনি অস্ত্র নিয়ে, লুটের অস্ত্র নিয়ে, থানা লুটের অস্ত্র নিয়ে, জেলখানা লুটের অস্ত্র, গোলা বারুদ নিয়ে যারা দাপিয়ে বেড়াচ্ছে, যাদের বিচার করা হয় নাই, যাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, মানে কি আইনি রক্ষা কবচ দেওয়া হয়েছে 15 জুলাই থেকে আগস্ট, যত মৃত্যু হয়েছে, যত হয়েছে, এক্ষেত্রে আন্দোলনকারীদের কোনো মামলা দেওয়া যাবে না। এই আন্দোলনকারী কারা? কারা সেই আন্দোলনকারী? এই খুনিদেরই তো বৃহৎ অংশ। তো সেখানে আপনি যেটা বলতে চাচ্ছেন, এরা বয়সী হয়ে ঝুঁকি নিতে পারে না, এরা তো সবাই রাজনীতিবিদ না। রাজনীতিবিদরাই তো পারে না, ঝুঁকি নিতে পারেনি জীবন বাঁচাবার জন্য। কোন আপনাদের কর্মীদের পোস্ট আসতেছে গ্রুপিং নিয়ে, একজন বারবার করে লিখছেন ফেনী জেলার দুটি গ্রুপিং এর কারণে নেতা কর্মীরা আন্দোলনে সেভাবে নামতে পারছে না। এটা দুঃখজনক। এরকম যেই জায়গাগুলো তো আছে, আমরা এগুলো নিরসন করব এবং আমরা মনে করি এই 17ই নভেম্বরে মাননীয় নেত্রীকে নিয়ে যে অবৈধ ক্যাঙ্গারু কোর্ট যে রায় দিয়েছে, এই রায়ের পরে আমাদের নেতাকর্মীরা যাদের ভিতরে কিছুটা ডিফারেন্স আছে, বিভেদ বা তা অনৈক্য আছে, সে অনৈক্য এখন ঐক্যের পথে হাঁটছে এবং এটা আমাদের জন্য আমি মনে করি সাপে বর হয়েছে। এবং এখন কিন্তু আমাদের নেতাকর্মীরা একাট্টা হচ্ছে, আর যারা ভাগ করে দেখায়, ভাগ করার চেষ্টা করে, এটা আবার কিছু লোক আছে কিন্তু, যে আওয়ামী লীগ এক নাই, আওয়ামী লীগের ভিতরে গ্রুপিং আছে, এটা বলে বাহাদুরি নেওয়ার চেষ্টা করে, আর আওয়ামী লীগকে দুর্বল করার একটা পায়তারা ওরা বোঝে না, অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ওইটা করে। আওয়ামী লীগের এক নাই, ফেনীতে এক নাই, কিংবা আমার বাড়ি মাদারীপুর, আমার মাদারীপুরের আওয়ামী লীগের ভিতরে ভাগ আছে, এগুলা বলবে। এখন এগুলো নিয়ে তো কথা বলার কিছু নাই, কিন্তু আমি বলি যদি মানুষের স্বাভাবিক রাজনীতি, স্বাভাবিকভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়, আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরে আসার, যে সাংবিধানিকভাবে দুর্নীতি এখনো প্রধানমন্ত্রী, সেই মর্যাদা সম্মানের দিয়ে তাকে যদি ফিরে বাংলাদেশে যাওয়ার পরিবেশ সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের যে ঐক্য, তৃণমূলের মানুষের যে ঐক্য, অধিকার প্রতিষ্ঠার যে ঐক্য, সে ঐক্য কিন্তু এই ছোটখাটো অনৈক্যতে কোনো ক্ষতি করে, কোনো সমস্যা করবে না। জনগণের গতকালকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়া সেনাবাহিনীর ওই অনুষ্ঠানে আমরা মুক্তিযুদ্ধ বিরোধীদের আমরা দেখেছি এবং সেনাবাহিনী প্রধানকে সেনাবাহিনী পদকে ভূষিত করা হয়েছে। সেখানে অনেকে মন্তব্য করেছেন এই পদকটা, এই পুরস্কারটা আওয়ামী লীগকে বিতাড়ানোর উনি ভূমিকা রেখেছেন, এর জন্য উনি মন্তব্য করবেন। বিচার করেছে তো অবৈধ দখলদার সরকার, সেক্ষেত্রে তার যার যার ভূমিকা আছে, যার যার এখানে ব্লেসিং আছে, অবশ্যই তাদেরকে আমরা নিন্দা জানাই এবং এই কর্মকাণ্ডের নিন্দা জানাই। তাদের প্রতি আমাদের ধিক্কার থাকবে এবং আমাদের ঘৃণা থাকবে, সে যেই হোক। তবে প্রথম প্রধান টার্গেট, প্রধান লোকটি হলো অবৈধ দখলদার ইউনূস এবং তার প্রতি আমাদের ঘৃণা, আমাদের প্রতিবাদ, আমাদের তার বিপক্ষে জনমত তৈরি করে তাকে সবার আগে বিদায় করা এখন সময়ের ব্যাপার বলে আমরা মনে করি। এবং তার সাথে যারা যারা সম্পৃক্ত, যারা মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে এই ঘাতক স্বাধীনতার জামাত, শিবির, যুদ্ধ অপরাধী, এমনকি বিএনপি, যারাই জড়িত, যারা দেশের বিপক্ষে জড়িত, তাদের সাথে যারা জড়িত, সে কোন বাহিনীর প্রধান অথবা কোন কি, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা ব্যক্তিগতভাবেই আমরা দেখব, কারণ একটা বাহিনীর নাম বলা মানে তো পুরো বাহিনী সবাই তো এর সাথে সম্পৃক্ত না, সুতরাং সবাইকে কথাটা আমরা বলতে পারি না, বলা উচিত না। আমাদের দায়িত্ব আছে, সেই জায়গায় আমরা বলতে চাই যেই হোক, একটা যে বিচারপতি যে রায় ঘোষণা করেছে,